আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? সবাই একসাথে বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আবার আমি আপনি এডুকেশন কোচিং সেন্টার থেকে দিলাফুল জামিন বন্ধুরা তোমাদের সামনে আসলাম। নিশ্চয় তোমরা আমার সামনে আছো। আমি আশা রাখি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমাদের গার্জিয়ানরা তো লাইক কমেন্টস দিবেনি, তোমরাও তোমাদের গার্জিয়ানের মোবাইল থেকে একটা করে লাইক দিবে, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এতদিন আমি আমার ক্লাস প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছি। আস্তে আস্তে আগাচ্ছি। আমি বলেছিলাম যে আমি আপাতত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা এবং অঙ্ক এই দুটি বিষয়ের উপরে ক্লাস নেব। আজকে প্রথম শ্রেণীর প্রথম ক্লাস। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ বিষয় হচ্ছে বাংলা, শ্রেণী হচ্ছে চতুর্থ, আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। যদি আমার পড়া থেকে তোমাদের কোনো সমস্যা অ্যারাইজ করে দেখা যায় যে তোমরা কোনো কিছু বুঝো নাই, তখন এই ফোন নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার পৃষ্ঠা নাম্বার 1 রূপময় বাংলাদেশ, এই রূপময় বাংলাদেশ সম্পর্কে আজকে আমরা শুধু মাত্র পাঠ আলোচনা করব। কারণ হলো এই চ্যাপ্টার অনেক বড়। আমরা যদি পাঠটাই না বুঝি, আমরা যদি আমাদের গদ্যটা রচনাটা না বুঝি, তাহলে আমরা কোনো প্রশ্নের উত্তর করতে পারব না। বাংলায় এটাই হচ্ছে মেন, যে কোনো কবিতা বা গদ্যের সারাংশ বা সারমর্ম আমাদেরকে বুঝতে হবে, খুব ভালো করে মাথায় নিতে হবে। তাহলে আমরা ওইখান থেকে যা যা প্রশ্ন বইয়ের ভিতরে আছে বা বইয়ের বাইরে আছে বা সৃজনশীল অথবা মনে করো যে অবজেক্টিভ টাইপ, যে কোনো ধরনের প্রশ্নের আনসার আমরা করতে পারব। তো ইনশাল্লাহ আমি আশা রাখি, এর আগেও আমি ক্লাসে যখন স্কুলে ছিলাম তখন এই দুইটি বিষয়ে যখন পড়িয়েছি আমার বন্ধুরা সবাই বুঝতে পেরেছে। ক্লাসে মনোযোগ থাকলে কারোই কোনো সমস্যা হয় নাই। তোমাদেরও আশা রাখি যে তোমাদের কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাকি আল্লাহ বলেছে। আর তোমরা সবাই ক্লাসে মনোযোগী থাকবে, এটি আমার অনুরোধ। আমরা একদিনে বেশি পড়বো না, অল্প অল্প করে পড়বো, যাতে তোমরাও বিরক্ত না হও। এটা আমি চাই না যে তোমরা সারাক্ষণ পড়তে থাকো, এটা আমি চাই না। তোমরা ছোট্ট বাচ্চারা চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমরা বয়সে তো বেশি হয় নাই, তো তোমাদের এই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে, একটু টিভি দেখবে, একটু দৌড়ঝাঁপ দিবে, সবই কিন্তু দরকার আছে। কিন্তু যখন পড়বে তখন মন দিয়ে পড়াশোনা করবে। তো আমরা শুরু করি। তোমাদের সবার বই সামনে রাখো আর কলম হাতে নাও। আমি যখন পাঠ আলোচনা করব তখন তোমাদেরকে যেখানে যেখানে দাগ দিতে বলবো তোমরা সেখানে সেখানে অবশ্যই দাগ দেবে। তার কারণ কি জানো? আমরা একদিকে চ্যাপ্টারটা বুঝবো, তারপরে আমরা এখানে দাগ দিয়ে রাখলে আমাদের যে অবজেক্টিভ টাইপ তোমাদের আছে, সেই জন্য তোমরা যখন বইটা পুরোটা চ্যাপ্টার পড়ে ফেলবে তখন তোমাদের ওই অ্যান্সারগুলো করতে কোনো কষ্ট হবে না। তো যেহেতু আমরা আজকেই শুরু করছি, অবশ্যই তোমরা আন্ডারলাইন করে নেবে, মানে আমি যেখানে বলবো সেখানে তোমরা নিচে দাগ দিবে, এটাকেই ইংলিশে বলে আন্ডারলাইন। তো ঠিক আছে, রূপময় বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাঙালি জাতি, অনেক সাধনার পরে আমাদের দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে অনেক রক্তের বিনিময়ে অনেকে প্রাণ বিসর্জন দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। আমরা সারা পৃথিবীর বুকে একটি আলাদা দেশ হিসাবে বাংলাদেশকে পেয়েছি। আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের একটা জাতিগত পরিচয় পেয়েছি। আজকে আমরা এই বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব, রূপময় বাংলাদেশ।
মানে আমাদের এই বাংলাদেশ কিভাবে রূপময় হয়ে উঠলো সেই নিয়েই আলোচনা করব। এত সুন্দর দেশ, এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ, এত নদীমাতৃক দেশ, এত সবুজের সমারোহের দেশ, সুতরাং এটিকে অবশ্যই রূপময় বলা চলে। তো আমি একদিকে পড়বো, একদিকে তোমাদের বুঝিয়ে দিব। পাঠটা না বুঝলে তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তর, শূন্যস্থান, এক কথায় উত্তর, সত্য মিথ্যা কোনোটাই তোমাদের জন্য সহজ হবে। সূর্য উঠে, আমাদের দেশে কি হয়, সকালবেলা সূর্য উঠে, সন্ধ্যায় সূর্যটা অস্ত যায়। যখন সূর্য উঠে তখন কি হয় দেখো, ভোরের আলোয় জেগে উঠে একটি দেশ। সকালে যখন সূর্য উঠে, ভোর মানে হচ্ছে সকাল, তখন জেগে উঠে একটি দেশ, এই বাংলাদেশ। তখন কি হয়, তখন সোনালি রোদ ছড়িয়ে পড়ে সে দেশের বুকে। ওই সময় মিষ্টি মিষ্টি রোদ যখন ওঠা শুরু হয়, তখন সারা দেশে ওই রোদটা ছড়িয়ে পড়ে। পাখি ডাকে, সবুজ পাতার আড়ালে শীষ দেয় ভোরের দোয়েল। পাখি তখন ডাকা শুরু করে, আর সবুজ পাতার আড়ালে কে শীষ দেয়? দোয়েল পাখি। দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি, সবাই জানো তোমরা। সবুজ পাতার আড়ালে কে শীষ দেয়? দোয়েল পাখি শীষ দেয়। এখানে তোমরা আন্ডারলাইন করো দোয়েল, দোয়েলের নিচে দাগ দাও। দক্ষিণা বাতাসে দুলে ফসলের মাঠ, যেদিকে যাই পায়ের নিচে নরম সবুজ ঘাস। এই আমাদের এই বাংলাদেশে দক্ষিণের বাতাসটা খুব সুন্দর। দক্ষিণের বাতাসটা খুব আমাদের জন্য খুবই আরামদায়ক হয়। দক্ষিণে রোদও পড়ে, দক্ষিণ দিকটা সবচেয়ে ভালো দিক। তো এই দক্ষিণা বাতাস দুলে ফসলের মাঠে যখন দুলে, যেদিকে যাই আমরা পায়ের নিচে পাই কি? নরম সবুজ ঘাস। তাহলে কি দাঁড়ালো, আমরা যেদিকে যাই পায়ের নিচে আমাদের কি পাই বা কি পড়ে? নরম সবুজ ঘাস। এখানে একটা দাগ দাও। সবাই বই বের করেছ, যার যার কলম বের করেছ, নরম সবুজ ঘাস, এখানে একটা দাগ দাও। যেদিকে তাকাই সেদিকে দিকে সবুজের সমারোহ। আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। চিরসবুজ দেশ বলা হয় বাংলাদেশকে। চিরসবুজ এই দেশের নাম বাংলাদেশ। চিরসবুজ, দাগ দাও। আমাদের এই দেশ কিরকম যদি প্রশ্ন হয়, তাহলে উত্তর হবে চিরসবুজ। এ দেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই দেশ কি? আমাদের জন্মভূমি। কেন? আমরা বাঙালিরা এই দেশেই জন্মগ্রহণ করেছি। এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি। জন্মভূমি নিচে এটি দাগ। সুন্দর এই দেশ, এর প্রকৃতি নানা রূপ নানা রং। এদেশের ফসলের মাঠ সবুজ। এই দেশটি খুবই সুন্দর। এই দেশের প্রকৃতি নানা রূপ নানা রং। এই দেশের প্রকৃতি বলতে কি বোঝায়? আমাদের অবশ্যই প্রত্যেকটি জিনিস ভালো করে মাথায় নিতে হবে। প্রকৃতি বলতে বোঝায় এই যে প্রাকৃতিক সৌন্দর্য ভরা, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে দান করেছেন। আমাদের এই বাংলাদেশে অনেক গাছপালা, নদী নালা, তারপরে এই যে সবুজের সমারোহ, এই যে মাঠের ফসল, এই সব কিছু মিলে হচ্ছে প্রকৃতি। তার সাথে আরও আছে আমাদের বাংলাদেশে 12টি মাস, এর মধ্যে 6টি ঋতু। এক একটা ঋতুতে এক একটা পরিবর্তন আসে। এই সব কিছু মিলাই হলো প্রকৃতি। এই প্রকৃতি কি হয়, এক এক সময় এক এক রং ধরে, আবার এক এক সময় এক এক রূপ নেয়। এজন্য বলা হয়েছে প্রকৃতির নানা রূপ নানা রং। এদেশের ফসলের মাঠ সবুজ। আমাদের বাংলাদেশের চারদিকে তাকালে কি দেখতে পাই আমরা? শুধু সবুজ আর সবুজ। ফসলের মাঠগুলো সবুজ। এই সবুজের নিচে একটা দাগ দাও। এদেশের ফসলের মাঠ কিরকম? সবুজ। অথবা এদেশের ফসলের মাঠ ড্যাশ, শূন্যস্থান, তোমরা লিখবে সবুজ। সেই সবুজ মাঠের বুকে কৃষকেরা সারাদিন কাজ করে তাদের যত্নে ও পরিশ্রমে ফলে সোনালী ফসল। মাঠের বুক চিরে সড়ক একে বেঁকে বহু দূর চলে গেছে। মাঠের পর মাঠ, মাঠের পর গ্রাম, আম জাম কাঁঠালের নিবিড় ছায়া ঘেরা গ্রামগুলো দেখতে সুন্দর।
এদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তাহলে কি দাঁড়ালো যে সুন্দর এই দেশ, এই দেশের প্রকৃতি নানা রূপ, নানা বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে। আর কি দেখা গেল যে এদেশের ফসলের মাঠগুলো সবুজ, চারদিকে তাকাইলে আমরা শুধু সবুজের সমারোহ দেখি। এদিকে এদেশের বেশিরভাগ লোক হচ্ছে গ্রামে বাস করে, আর মাঠের পর মাঠ, তারপরে মাঠের পরে হচ্ছে গ্রাম। সেই গ্রামগুলোর নাকি হচ্ছে আমজাম কাঁঠালের নিবিড় ছায়া। তাহলে আমরা এখানে আন্ডারলাইন করব হচ্ছে এদেশের ফসলের মাঠ সবুজ, সবুজের নিচে তোমরা দাগ দিয়েছো, সেই সবুজ মাঠের বুকে কৃষকেরা সারাদিন কাজ করে, তাদের যত্নে ও পরিশ্রমের ফলে সোনালী ফসল। এই সোনালী ফসলের নিচে তোমরা দাগ দাও। মাটির বুক ছিঁড়ে সরুপথ একে বেঁকে বহুদূর চলে গেছে, মাঠের পর গ্রাম, গ্রামের নিচে দাগ দাও। আমজাম কাঁঠালের নিবিড় ছায়া ঘেরা গ্রামগুলো দেখতে সুন্দর। এদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। এদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। এখানে একটি দাগ দাও। এই গেল আমাদের মানে প্রথমে আমাদের দেশের প্রকৃতির বর্ণনা। প্রকৃতির বর্ণনা আমরা করলাম। সুনিবিড় ছায়াঘেরা এসব গায়ের পাশ দিয়ে কোথাও বয়ে গেছে নদী। প্রকৃতির বর্ণনা শেষে আমরা আসলাম কিসে? নদীতে। আমাদের এই বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। কেন বলা হয় জানো? কারণ বাংলাদেশে অনেক অনেক নদী আছে, যার জন্য বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এখন আমরা প্রকৃতি শেষ করে আসলাম কিসে? নদীতে। সুনিবিড় ছায়াঘেরায় এসব গায়ের পাশ দিয়ে কোথাও বয়ে গেছে ছোট্ট নদী। ছোট নদী দাগ দাও, ছোট নদীর নিচে দাগ দাও। বৈশাখে সে নদীর পানি কমে যায়, স্বচ্ছ পানির নিচে চিকচিক করে সাদা বালি। সাদা বালির নিচে দাগ দাও। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে সুনিবিড় ছায়াঘেরা এসব গায়ের পাশ দিয়ে কোথাও, এই যে আগে বলেছিলাম আমজাম কাঁঠালের ছায়াঘেরা যে সে গ্রামের পাশ দিয়ে কোথাও কোথাও নদী বয়ে গেছে, সেই নদী বৈশাখ মাস যখন আসে, বৈশাখ মাস আমাদের দেশের প্রথম মাস, এই বৈশাখ মাস আসলে পানি শুকিয়ে যায়। তখন কি দেখা যায়? নদীতে শুধু বালি আর বালি। স্বচ্ছ পানির ভিতরে আমরা যদি দেখি, তোমরা গ্রামে গেলে নিশ্চয়ই তোমাদের দাদার বাড়ি নানার বাড়িতে গ্রামে যাও, তখন দেখবা যে যখন গ্রীষ্মকাল মানে বৈশাখ মাসের দিকে পানি থাকে না, তখন নদীর মধ্যে মানে স্বচ্ছ, পানিটা খুব স্বচ্ছ থাকে এবং তার মধ্যে বালি থাকে নদীতে, সেই বালি চিকচিক করে। তাহলে প্রশ্নটা দাঁড়াবে স্বচ্ছ পানির নিচে কি চিকচিক করে? সাদা বালি চিকচিক করে। এখানে দেখলাম ছোট ছোট ছেলে মেয়ে সেখানে আঁচলে ছেঁকে ছোট ছোট মাছ ধরে। আমরা রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদীতে আমরা পেয়েছিলাম যে এই নদীতে যখন পানি থাকে না, তখন ছোট ছোট ছেলে মেয়ে এটা খেলার মতো করে ওরা আঁচলে ছেঁকে মাছ ধরে। আঁচলে ছেঁকে, এখানে একটা থাকতাম। দুপারের মানুষ নদীতে গোসল করে, গোসল করে তাক দাও। দুপারের মানুষ নদীতে কি করে? গোসল করে। এই নদীর বর্ণনাতে আমরা কি পাচ্ছি? একটা একটা করে দেখো, মন দিয়ে শোনো, তারপরে আবার আমি পুনরাবৃত্তি করব। দুপারের মানুষ নদীতে গোসল করে, কলসি কাকে গায়ের মেয়েরা নদী থেকে পানি আনতে যায়। এই নদীর পানি আমাদের জীবন ধারণে অনেক কাজে লাগে। আমাদের গৃহস্থালির কাজের জন্য গ্রাম্য বধূরা কি করে? নদীতে পানি আনতে যায়। কলসি কাকে, কলসি কাকে এখানে একটি দাগ দাও। বর্ষাকালে কানায় কানায় ভরে উঠে নদী, কখনো নদী আর ফসলের মাঠ পানিতে একাকার হয়ে যায়। শরতে হেমন্তে নদীর বুকে চর জাগে, চরে গজায় কাশ ও সরবন, সেখানে বাসা বাঁধে নানা রকমের পাখি। কাশ ফুলে সাদা হয়ে থাকে নদীতে। তাহলে কি দাঁড়ালো?
যে এই যে নদীগুলানে কি হয়, নদীগুলানে দেখা যায় যে বৈশাখ মাসে শুকায় যায়, তারপরে সেখানে সাদা বালি স্বচ্ছ পানির ভিতরে দেখা যায় চিকচিক করে। আমাদের গৃহস্থালী কাজের জন্য গ্রাম্য বধূরা কলসি কাকে নিয়ে কলসি কাকে নিয়ে নদীতে যায় পানি আনতে। তারপরে বর্ষাকালে কি হয়, বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, বৃষ্টির ফলে নদী ভরে যায় পানিতে। তখন নদীর পানি উচ্ছ্বায়ে ফসলের মাঠে আসে এবং ফসলের মাঠ ও নদী দেখা যায় একাকার হয়ে যায়। তার মানে তোমরা দেখতে পেয়েছো, বর্ষাকালে দেখা যায় যে পানি যখন উপরে চলে আসে তখন নদী কোনটা মাঠ কোনটা কোনো কিছুই বোঝা যায় না, সব পানিতে একাকার হয়ে যায়। তখন কি হয়, তখন একদম পানিতে ভরপুর হয়ে ওঠে। তারপরে আবার নদীতে যখন শরৎ এবং হেমন্ত আসে, শরৎ হেমন্তে আবার নদীর পানি মোটামুটি কমে আসে। তখন নদীতে কি গজায়, চর দেখেছো তোমরা? চর হচ্ছে যখন নদীতে পানি কমে যায় তখন নদী অনেক ছোট হয়ে যায়, শুধুমাত্র একটুখানি নদীতে পানি থাকে, বাদ বাকি নদীর দুই পারেই চর পড়ে যায়, সেখানে বালি পড়ে। এই নদীর তীর মানে শরৎ এবং হেমন্তে যখন পানি কমে যায় তখন নদীতে যে চর পড়ে সেটা হচ্ছে নদীর দুই তীরে বালি পড়ে, ওটাকেই বলে চর। চরে বোঝায় কি, চরে বোঝায় কাশ ফুল বলে একটা ফুল আছে, তোমরা দেখেছো, নামও শুনেছ। সেটির রং হচ্ছে সাদা। আর সরবন মানে হচ্ছে অনেক বড় ঘাসের বন, সরবন মানে হচ্ছে ঘাসের বন। সেখানে বাসা বাঁধে নানা রকমের পাখি, আর কাশ ফুলে সাদা হয়ে থাকে নদীতে। তখন কি হয়, মানে পাখিরা ওই জায়গায় যখন ঘাসের সরবন যেটা বললাম, ওই সরবনে যখন ঘাসের বন জাগে এবং কাশ ফুলে ভরে যায়, তখন ওইটা একটা বাগানের মতো হয়ে যায়। ওই বাগানে তখন সব জায়গা থেকে পাখি এসে এই জায়গায় দল বেঁধে বেঁধে পাখি আসে এবং কোলাহল করে। আর নদীর তীর কেন সাদা হয়ে যায়, কাশ ফুলের জন্য। এখানে আমরা আন্ডারলাইন করি নাই, এখন আমাদের আন্ডারলাইন করতে হবে। বর্ষাকালে কানায় কানায় ভরে উঠে নদী। বর্ষাকালে কখন নদী কানায় কানায় ভরে উঠে? বর্ষাকালের নিচে দাগ দাও। কখনো নদী আর ফসলের মাঠ পানিতে একাকার হয়। শরতে হেমন্তে নদীর বুকে চর জাগে। শরতে হেমন্তে দাগ দাও আর চর জাগে দাগ দাও। এখানে দুটি প্রশ্ন আছে। চরে বোঝায় কাশ ও সরবন, কাশ ও সরবনের নিচে দাগ দাও। পরে তোমরা বুঝতে পারবা যে এই দাগানোর কারণে তোমাদের কতখানি লাভ হয়েছে। সেখানে বাসা বাঁধে নানা রকমের পাখি। সেখানে কারা বাসা বাঁধে? উত্তরে হবে নানা রকমের পাখি। তোমরা পাখি অথবা নানা রকমের পাখি এই জায়গায় থাকতো। কাশ ফুলে সাদা হয়ে থাকে নদী তীর। কি ফুলে সাদা হয়ে থাকে? কাশ ফুলে। কাশ ফুলের নিচে দাগ দাও, সাদাতেও একটা দাগ দাও। এখানে দুটি প্রশ্ন হবে, একটা হচ্ছে কিসের কারণে সাদা হয়ে থাকে বা কি ফুলের কারণে সাদা হয়ে থাকে। উত্তরে আসবে কাশ ফুলের জন্য কি হয়ে থাকে, কাশ ফুলের জন্য কি হয়ে থাকে, অথবা কাশ ফুলের জন্য ড্যাশ হয়ে থাকে নদীতে। সেখানে হবে এই শূন্যস্থানে হবে সাদা। বাংলাদেশে আছে অনেক নদী, এখনো আমরা নদীর বর্ণনাই দিয়ে যাচ্ছি। বাংলাদেশে আছে অনেক নদী, আমি আগেই বলেছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অনেক নদী আছে। এই নদীগুলোর নামের নিচে সবাই দাগ দিবা। পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি, দানসিঁড়ি, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলী, সাঙ্গু ও আরো কত নাম। এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে এই নদীগুলোর নিচে দাগ দাও। কারণ তোমাদের প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কয়েকটি নদীর নাম বলো। তখন তোমরা এগুলো লিখে ইত্যাদি লিখতে পারো, অথবা বইয়ের মতো লিখতে পারো আরো কত নদী। নদীতে লঞ্চ স্টিমার চলে। নদীতে কি চলে? লঞ্চ স্টিমার চলে। লঞ্চ স্টিমার দাগ দাও। পাল দূরে পাড়ি দিয়ে বড় বড় মালবাহী নৌকার নিচে দাগ দাও।
পাল তুলে দূরে পাড়ি দেয় কি? মালবাহী নৌকা। মাঝিরা গায় ভাটিয়ালি গান। ভাটিয়ালির নিচে দাগ দাও। মাঝিরা কি গান গায়? ভাটিয়ালি গান। তোমরা শুনেছ মাঝিরা যখন নৌকা বায় বেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন তারা মনের আনন্দে যে গান গায় সেটাকেই বলে ভাটিয়ালি গান। নদীতে জাল ফেলে মাছ ধরে জেলেরা। কারা নদীতে মাছ ফেলে জাল ফেলে মাছ ধরে? জেলেরা। জেলেরা নিচে দাগ দাও। নদীতে যখন পানি হয় তখন জেলেরা কি করে? জাল ফেলে। এটা গ্রামের দৃশ্য, তোমরা নিশ্চয় দেখেছ যে অনেক জেলে তখন নৌকায় করে ঘুরে বেড়ায় এবং জাল ফেলে। এই জাল ফেলার কারণে তারা মাছ ধরে, নদীর মাছ ধরে। পদ্মা মেঘনায় ধরা পড়ে রুই, কাতলা আর রূপালী ইলিশ। কোথায় ধরা পড়ে? পদ্মা মেঘনায়। কি মাছ ধরা পড়ে? দাগ দাও। রুই, কাতলা আর রূপালী ইলিশ। তাহলে কি দাঁড়ালো? এই যে নদীর বর্ণনা দিতে গিয়ে আমরা দেখলাম যে নদীর বর্ণনা দিতে গিয়ে আমরা কি পেলাম? যে এই যে সুনিবিড় ছায়ার গ্রামগুলো, এই গ্রামের পাশ দিয়ে কখনো কখনো নদী বয়ে যেতে দেখা যায়। এই নদীতে বর্ষাকালে বৈশাখ মাসে একদম পানি শুকায় যায়, তখন চিকচিক করে স্বচ্ছ পানির মধ্যে বালি চিকচিক করতে থাকে, সেটি আমরা দেখতে পাই। তারপরে যখন বর্ষাকাল আসে তখন পানিতে একদম ভরে যায়। অনেক সময় দেখা যায় যে নদী এবং ফসলের মাঠ একদম পানিতে একাকার হয়ে গিয়েছে। তারপরে এই নদীতে আমরা কি করি? আমাদের গৃহস্থালী কাজের জন্য আমাদের গ্রাম্য বধূরা কলসি নিয়ে পানি আনতে যায়। জেলেরা, জেলে মানে কি? জেলে মানে হচ্ছে যে মাছ ধরে বা যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়? জেলে। এখানে তোমরা এমন অনেকগুলো শব্দ পাবা যেগুলো হচ্ছে কোন শ্রেণীকে কোন কাজ করলে কাকে কি বলা হয়। এখানে একটা পেয়েছো যে জেলে। জেলে কাকে বলে? যারা মাছ ধরে তাদেরকে জেলে। তারপরে কি বললাম আমরা? তারপরে যখন পানিতে একাকার হয়ে গেল তারপরে আবার শরৎ হেমন্তে পানিটা কমে আসে। যখন পানিটা কমে আসে তখন নদীর দুই তীরে কাশবন এবং সরবন। সরবন মানে হচ্ছে বিশাল আকারের ঘাস বন। সেখানে হয় সেই জায়গায় অনেক পাখির আনাগোনা থাকে। এই যে আমি যেভাবে বলছি তোমাদের কিন্তু এভাবে আমি তোমাদের সাথেই পড়েছি এবং এখন বই না দেখে বলতেছি। সুতরাং তোমাদেরকেও ওইভাবে বই না দেখে বলতে পারা পর্যন্ত তোমরা মনে করবা যে আমরা এটা এখনো এই চ্যাপ্টার আমাদের পড়া হয়নি, আমরা শিখতে পারি। যখন আমার মতো বলতে পারবা তখন গিয়ে বুঝতে পারবা যে তোমাদের এই চ্যাপ্টার পড়া হয়ে গিয়েছে। এর জন্য চ্যাপ্টার, কবিতা, ছড়া এগুলো হলো মেন। আগে এগুলো ভালো করে পড়বা, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। তারপরে দেখা গেল যে ওগুলো নিয়ে ভরে যায়, একদম সাদা হয়ে যায় নদীর দুই পার। তারপরে আমরা দেখলাম যে বড় বড় অনেকগুলো নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, এরকম অনেকগুলো নদী আছে যে নদীগুলো নিয়ে যখন বর্ষাকালে প্রচুর পানি হয় তখন জেলেরা জাল ফেলে এবং মাছ ধরে। পদ্মা, মেঘনা নদীতে বড় বড় মাছ পাওয়া যায়, রুই, কাতলা এবং রূপালী ইলিশ। এই হচ্ছে আমাদের নদীর বর্ণনাগুলো। এইবার আমরা আসলাম হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে, কোনোটাকে বলে পূর্ববঙ্গ, কোনোটাকে বলে উত্তরাঞ্চল, কোনোটাকে বলে দক্ষিণ অঞ্চল, কোনোটাকে বলে পশ্চিমাঞ্চল। এদেশের উত্তরাঞ্চলের প্রকৃতি একটু রুক্ষ, যেখানে যতদূর চোখ যায় ততদূর দেখি ধুধু করা মাঠ। এই রুক্ষতে একটা দাগ দাও। এদেশের কোন অঞ্চল? উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলে একটা দাগ দাও। এদেশের কোন অঞ্চলের প্রকৃতি রুক্ষ? উত্তরাঞ্চলের প্রকৃতি রুক্ষ। রুক্ষ মানে কি? খসখসে। রুক্ষ মানে খসখসে। অন্যান্য অঞ্চল যেরকম একটু মোলায়েম, ওরকম না, একটু রুক্ষ। কেন রুক্ষ? খসখসে বলা যায়, আবার শক্তও বলা যায়। কেন রুক্ষ জানো? সেখানে যতদূর চোখ যায় ততদূর দেখি ধু ধু করা মাঠ, শুধু মাঠ আর মাঠ। সেখানে বাড়ি কম, গাছপালা কম, এই জন্য এই মাঠের কারণে, অনেক ধুলার কারণে সেখানকার
প্রকৃতি মানে আবহাওয়া আর কি, আবহাওয়া একটু রুক্ষ। সেখানে যতদূর চোখ যায় ততদূর দেখি ধুধু করা মাঠ, ধুধু করা মাঠ, দাগ দাও। যতদূর চোখ যায় ততদূর কি দেখি? ধুধু করা মাঠ। মাঠের পর একটি দুটি গ্রাম। এই অনেকগুলো মাঠের পরে মাত্র একটি দুটি গ্রাম দেখা যায়। তারপর আবার মাঠ, মাঠের পর একটি দুটি গ্রাম, মাঠের পর এখানে একটি দুটি গ্রামে একটা দাগ দাও। এসব মাঠে ফসল ফলে আখের খেতে কৃষকেরা আর পানের বরজে বারুজীবীরা কাজ করে। এখানে ফসল ফলে, কিন্তু আমাদের এই যে উত্তরাঞ্চল বাদে যে অঞ্চলগুলো আছে সেখানে যেরকম ফসল ফলে ওরকম ফসল ফলে না। ওরা দেখা যায় একটু ভিন্নধর্মী ফসল ফলায়, যেহেতু রুক্ষ মাটিতে ফসল এত ভালো হয় না, সব ফসল ভালো হয় না। তো আখের খেতে কি করে কৃষকেরা? আখ চাষ করে। আখ মানে বুঝো তোমরা? আখ মানে হচ্ছে যে আমরা এটাকে কসুরও বলে থাকি। সেটা থেকে কি উৎপন্ন হয়? গুড় উৎপন্ন হয় এবং চিনি উৎপন্ন হয়। এই আখের কৃষকেরা আখ চাষ করে। আর পানের বরজ দেখেছো কখনো? ওই যে মানে তোমাদের দাদি নানি যারা আছেন অনেকেই কিন্তু পান খায়। এই পানটা উত্তরাঞ্চলে বেশিরভাগ দেখা যায় পানের বরজ, মানে সেখানে পানটা আলাদা একটা জায়গায় বরজ করে একটা চালার মতো দিয়ে সুন্দর করে বানানো হয়। এই পান যারা চাষ করে তাদেরকে কি বলা হয়? বারুজীবীরা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার নিচে একটা দাগ দাও। উত্তরাঞ্চলে কি কি চাষ হয়? আখের ক্ষেতে কারা চাষ করে? কৃষকেরা, দাগ দাও। পানের বরজে কারা কাজ করে? বারুজীবীরা, দাগ দাও। ওই যে যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয় বলেছিলাম? এরকম বারুজীবী বলতে কি বোঝায়? যারা পানের চাষ করে, বারুজীবী। বারুজীবীরা, এখানে একটা দাগ দাও। কোথাও দেখা যায় বিশাল আমের বাগান, গ্রীষ্মকালে উত্তরবঙ্গ গরম বাতাসে দুলে উড়ে। কোথাও বা কোথাও দেখা যায় যে আমের বাগান সেখানে আছে, অনেক আম উৎপন্ন হয়। কিন্তু গ্রীষ্মকালে সবচেয়ে যেটা উত্তরবঙ্গের সবচেয়ে যেটা কষ্টের সেটা হলো যখন অনেক গরম পড়ে গ্রীষ্মকালে, তখন গরম বাতাস পড়ে। কেন গরম বাতাস পড়ে? ওই যে বললাম গ্রাম কম এবং গাছপালা কম। যেহেতু গ্রাম কম, গাছপালা কম, মাঠ বেশি আর ধুলোবালি বেশি, এই জন্য রুক্ষ হয়ে গরম বাতাস পড়ে। গ্রীষ্মকালে উত্তরবঙ্গ গরম বাতাসে ধুলো উড়ে, ধুলো উড়ে। এখানে ধুলো উড়ে, এই জায়গায় একটা দাগ। আর ওইখানে তো কৃষকেরা আর বারুজীবীরা, এই দুই জায়গায় দুইটা দাগ দাও। শীতকালে নামে তীব্র শীত, এখানে হচ্ছে দুইটাই খুব বেশি। গরমকালে গরম খুব বেশি, শীতকালে হচ্ছে শীত খুব বেশি। উত্তরবঙ্গে এমনও হয় শীতের সময় মানুষ মারা যায়। শীতকালে নামে তীব্র শীত, এই তীব্র শীতের নিচে একটা দাগ দাও। মোষের গাড়ি হাঁকিয়ে দূরের পথে পাড়ি দেয় গাড়িয়াল। মোষের গাড়ি মানে কি? মোষের গাড়ি মনে হচ্ছে, মোষ মানে চেনো তোমরা? মহিষ। মোষ না চিনলেও মহিষ সবাই চেনো। মহিষ একটা প্রাণী। এই প্রাণী গাড়ি চালিয়ে, যে গাড়ি চালিয়ে নিয়ে যায় তাকে বলে মোষের গাড়ি। তাহলে মোষের গাড়িতে একটা দাগ দাও। মোষের গাড়ি মানে কিসের গাড়ি? মহিষের গাড়ি। দূরের পথে পাড়ি দেয় কে? গাড়িয়াল। গাড়িয়ালের নিচে একটা দাগ দাও। গাড়িয়াল কাকে বলে? এখান থেকে বুঝে নাও, যারা এই মোষের গাড়ি তারপরে চালায় তাদেরকে বলা হয় গাড়িয়াল। তাদের গলায় শোনা যায় ভাওয়াইয়া গানের সুমধুর গান। তোমরা সবাই জানো উত্তরবঙ্গ ভাওয়াইয়া গানের জন্য অনেক নাম করা। অনেক গান হয়তো তোমরা শুনেছ, এখন বর্তমানে অনেক লোপ পেয়ে গিয়েছে। আগের সময় মানুষ খুব বেশি ভাওয়াইয়া গান শুনতো। ওই যে একটা গান প্রায় সময় তোমরা রেডিও কিংবা টিভিতে শুনতে পারো, অনেক শিল্পী গায়, ও কি গাড়িয়াল ভাই। এই যে গাড়িয়াল, এই গাড়িয়ালটা কিসে থেকে আসলো? তাহলে মোষের গাড়ি যারা চালায় তাদেরকে গাড়িয়াল বলা হয়। আর তাদের গলায় শোনা যায় কি গান? ভাওয়াইয়া গান।
এখানে গাড়িয়াল এবং ভাওয়াইয়া এই দুই জায়গায় দাগ দাও। দেশের দক্ষিণে রয়েছে সুনীল সাগর, সাগর পাড়ের মানুষ খুব সাহসী, নীল সাগরের ঢেউয়ের সঙ্গে তাদের গভীর মিতালি। দেশের দক্ষিণে রয়েছে কি, দক্ষিণ অংশে কি রয়েছে এটা সবাই জানে, বঙ্গোপসাগর আছে আমাদের দেশের দক্ষিণে। তাহলে দাগ দাও সুনীল সাগর। সাগর পাড়ের মানুষ খুব সাহসী। সাগর পাড়ের মানুষ তো অবশ্যই সাহসী হবে, কারণ সেখানে তাদেরকে অনেক যুদ্ধ করে বসবাস করতে হয়। আমরা সামনে দিয়ে আরেকটু গেলে তখন তোমরা বুঝতে পারবে। এই সাহসীর নিচে একটা দাগ দাও। নীল সাগরের ঢেউয়ের সঙ্গে তাদের গভীর মিতালি। এই যে নীল সাগরের ঢেউ, ওটা কি হয়, সাগরের তীরে এসে আছড়ে পড়ে। এই সাগর তীরের মানুষরা এই জন্য এর সাথে খুবই পরিচিত, তাদের গভীর একটা মিতালি রয়েছে এই সাগরের ঢেউয়ের সঙ্গে। মিতালি, গভীর মিতালি, এখানে একটা দাগ দাও। কেউ নাবিক হয়ে সাগর পাড়ি দেয়, কেউ নৌকায় ভেসে ভেসে সাগরে মাছ ধরে, দূর সাগরে মাঝে মাঝে ঘূর্ণিঝড় উঠে। কেউ কি হয়ে সাগর পাড়ি দেয়, নাবিক হয়ে, নাবিকের নিচে দাগ দাও। কেউ নৌকায় ভেসে ভেসে সাগরে কি করে, মাছ ধরে, মাছ ধরে নিচে দাগ দাও। দূর সাগরে মাঝে মাঝে কি উঠে, ঘূর্ণিঝড়। এটা তোমরা চেনো, ঝড় হচ্ছে স্বাভাবিকভাবে একটা ঝড় হয়, বৈশাখ মাসে কাল বৈশাখের ঝড় হয়। আর এরকম ঘুরে ঘুরে যে ঝড়টা হয় এটা কিন্তু সাগর থেকে উঠে উপরের দিকে চলে আসে, এটাকে বলে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ে আমাদের দেশের অনেক ক্ষতি হয়, আমাদের অনেক মানুষ মারা যায়, গাছপালা নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়, অনেক ক্ষতি হয়। সুতরাং এই ঘূর্ণিঝড় এগুলো তো সাগর তীরের মানুষরাই বেশি, ওরাই বেশি ভোগ করে। আমরা অনেক দূরে, আমাদের যেতে ওরা বেশি ভোগ করে, সেই জন্য বলা হয়েছে যে সাগর পাড়ের মানুষ খুব সাহসী। উপকূলে আঘাত হানে প্রচন্ড জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাস মানে কি, জলোচ্ছ্বাস মানে হচ্ছে কখনো কখনো সাগর উপছায়ে পানি একদম ডাঙ্গায় চলে আসে। জলোচ্ছ্বাস বলতে ওই পানি একদম সাগর উপছায়ে ডাঙ্গায় চলে আসে যখন, তখন মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে একদম গাছপালা থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে একদম নিয়ে যায়। তখন মানুষ একদম মানে অসহায় হয়ে পড়ে, এমনকি আশ্রয়হীন হয়ে পড়ে, এমনকি খাদ্যহীন হয়ে পড়ে, বস্ত্রহীন হয়ে পড়ে। আমরা বাইরে থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করি, এটি খুবই কষ্টের। তাহলে উপকূলে কি আঘাত হানে, প্রচন্ড জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসের নিচে একটি দাগ দাও। তখন সাগর পানিতে ভেসে যায় ঘর বাড়ি মানুষজন। তখন সাগরের পানিতে, এই যে আমি যেটা বললাম, ঘর বাড়ি মানুষজন, গাছপালা থেকে শুরু করে সবকিছু সাগরের মধ্যে চলে যায়, মানুষের কষ্টের আর কোনো শেষ থাকে না। এই হচ্ছে আমাদের নদী এবং সাগর নিয়ে আলোচনা হয়ে গেল। এই চ্যাপ্টারে আমাদের পুরো বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে। চ্যাপ্টারের নামই হচ্ছে রূপময় বাংলাদেশ। এখানে রূপ সৌন্দর্যের কথা আলোচনা করা হচ্ছে। তাহলে আমাদের কি কি গেল, প্রকৃতি গেল, নদী গেল, সাগর গেল। এখন আসবো আমরা জনগণ। এ দেশের জনগণ কিরকম। দেশের দক্ষিণ প্রান্তে সাগরের কূল গেছে সুন্দরবন। না, জনগণে আমরা পরে যাব। এখন আসবো আমরা বন। সবচেয়ে বড় বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। এটি কোথায় অবস্থিত, দেশের দক্ষিণ। এখানে একটি দাগ দিন। দেশের দক্ষিণ প্রান্তে সাগরের কূল গেছে সুন্দরবন। এই বনের ভিতর জলের মতো ছড়িয়ে রয়েছে ছোট ছোট অনেক নদী আর খাল। সুন্দরবনের নিচে একটি দাগ দাও। এ বনের ভিতর জালের মতো ছড়িয়ে রয়েছে কি, ছোট ছোট নদী আর খাল। নদী আর খাল এই দুটোতে দাগ দাও। এই বনের ভিতর ভিতর জালের মতো করে ছড়িয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে অনেকগুলো নদী ছোট ছোট এবং খাল। এইসব নদী বেয়ে বনের ভেতর ঢুকলে ভয়ে গা ছমছম করে। ভয়ে গা কি করে, ছমছম করে। ছমছমের নিচে একটি দাগ দাও। কেন গা ছমছম করে, এখন দেখো, এই বুঝি বাঘ এলো, তার মানে হচ্ছে ওখানে বাঘ বসবাস করে,
এবং সেই বাঘ খুব হিংস্র। এই বাঘের ভয়ে মানুষের গা ছমছম করে। কোথাও কোনো শব্দ নেই, মাঝে মাঝে হঠাৎ ডেকে উঠে একটি দুটি অচেনা পাখি, একদম নিস্তব্ধ, কোনো সারা শব্দ কোনো কিছুই নাই, ভয় লাগার কথা। ওইখানে সব হিংস্র প্রাণীরা আছে। মাঝে মধ্যে আমাদের একটু ভালো লাগে যখন আমরা অচেনা দু একটা পাখির গান বা কণ্ঠ শুনতে পাই তখন। এই বনে কি কি আছে ডাক দাও, মাঝে মাঝে হঠাৎ ডেকে উঠে কি একটি দুটি অচেনা পাখি। এখানে অচেনা পাখির নিচে ডাক দাও। এ বনে কি কি আছে আন্ডারলাইন করো। এ বনে আছে বাঘ, আছে বাঘ, হরিণ, সাপ, এগুলার নিচে তোমরা ডাক দাও। নানা জাতের পাখি, বাওয়ালিরা সুন্দরবনে কাঠ কাটে, মোয়ালরা সংগ্রহ করে মধু। তাহলে কি দাঁড়ালো, এখানে কি কি আছে, বাঘ আছে, সাপ আছে, হরিণ আছে, নানা জাতের পাখি আছে, আর মৌমাছি আছে। এখানে আরেকটা শব্দ তোমরা নতুন পেলে, বাওয়ালিরা সুন্দরবনে কাঠ কাটে, মোয়ালরা সংগ্রহ করে মধু। এটি খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো। এটি বাওয়ালিরা সুন্দরবনে কাঠ কাটে, এই বাওয়ালি মানে কি খুবই ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। বাওয়ালি মানে হচ্ছে যারা সুন্দরবনে কাঠ কাটে এবং গোলপাতা সংগ্রহ করে। সুন্দরবনে একটি গাছ আছে, সেটিকে বলে, সেটিতে গোলপাতা থাকে। ওই পাতাটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে, এটি দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। তো বাওয়ালিরা মানে হচ্ছে, বাওয়ালি কাদেরকে বলে, যেমন যারা মাছ ধরে তাদেরকে বলে জেলে, যারা ওই যে পান চাষ করে, যারা আখ চাষ করে, সবার যেরকম আলাদা আলাদা একটা নাম আছে, এরকম সুন্দরবনে যারা কাঠ কাটে এবং গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বলা হয় বাওয়ালি। তোমরা বাওয়ালির নিচে আন্ডারলাইন করো। মোয়ালরা সংগ্রহ করে মধু। এই আরেকটা নতুন শব্দ হচ্ছে মোয়াল। মধু সবাই চিনো, কিন্তু মোয়াল চিনো না। মধু সংগ্রহ করে যারা, তাদেরকে বলে মোয়াল। যারা মধু সংগ্রহ করে তাদেরকে বলে মোয়াল। তাহলে তোমরা কোথায় দাগ দিবা, বাওয়ালিরা আর মোয়ালরা। এখনই তোমাদের উত্তর হয়ে গেল। সুন্দরবনে কাঠ কাটে কারা, বাওয়ালিরা। আবার যদি আমরা বলি বাওয়ালিরা সুন্দরবনে কি করে, সুন্দরবনে কাঠ কাটে এবং গোলপাতা সংগ্রহ করে। যদিও বইতে দেয়া নাই, কিন্তু বাওয়ালিরা এই দুটো কাজই করে। এখন যদি প্রশ্ন করি যে মোয়ালরা কি সংগ্রহ করে সুন্দরবন থেকে, মধু সংগ্রহ করে। আবার যদি আমি ওইটাকে ঘুরে প্রশ্ন করি যে সুন্দরবনে মধু কারা সংগ্রহ করে, তখন তোমরা বলবা কি, সুন্দরবনে মধু মোয়ালরা সংগ্রহ করে। তাহলে আন্ডারলাইন করবা বাওয়ালিরা, মোয়ালরা। এই চ্যাপ্টারটা অনেক বড়, তো আমার মনে হচ্ছে যে একদিনে যদি আমি তোমাদেরকে এই চ্যাপ্টার পড়াই, তোমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে। কারণ বন্ধুরা সবাই তোমরা মনে করতেছো মিস এত লম্বা চ্যাপ্টার আমাদেরকে পড়াচ্ছে, আমাদের তো আর ভালো লাগতেছে না। তো ভালো না লাগলে আসলে পড়া একদম ঠিক না। তোমাদের যে কোনো সময়ই যখন তোমরা পড়বা, মন দিয়ে পড়বা, মনোযোগ সহকারে পড়বা, কিন্তু পড়তে ভালো না লাগলে কখনোই পড়বা না। এই জন্য আমি পুরো চ্যাপ্টার আজকে শেষ করলাম না, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারলাম যে এই চ্যাপ্টার একদিনে তোমাদের মাথায় নেওয়া সম্ভব না। তো বাকিটুকু আমরা আগামী ক্লাসে শেষ করব। আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব। আমাদের পাঠ আলোচনা হয়ে গেল অর্ধেক, বাকি অর্ধেক আগামী দিনে ইনশাল্লাহ আমরা শেষ করব। আগামী দিনের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমাদের একটা মহামারীর মধ্যে আছি, আমরা সবাই সবার জন্য দোয়া করব, এটাই আমার অঙ্গীকার। আমার জন্য সবাই দোয়া করবা, তোমাদের সবার জন্য, তোমাদের গার্জিয়ানদের জন্য অবশ্যই আমি দোয়া করব। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। আজকে তোমাদের কোনো হোমওয়ার্কও নেই, শুধু তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা পড়বা, আর যেই যেই জায়গায় তোমরা দাগ দিয়েছো সেই জায়গাগুলা একটু ভালো করে দেখে নেবা। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আমি